নমস্কার। শুরু করছি আজকের অবিশ্বাস্য ঘটনা। আমি তোমাদের বন্ধু পিয়ালি। প্রত্যেক শনিবারের মতন চলে এসেছি এই সপ্তাহতেও তোমাদেরকে অবিশ্বাস্য ঘটনার একটি নতুন এপিসোড শোনাবো বলে। এবারে যিনি ঘটনা লিখে পাঠাচ্ছেন তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক, কিন্তু এবারের ঘটনাটি প্রত্যেকবারের অন্যান্য ঘটনার থেকে একটু আলাদা। এই ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি আমাকে তার নাম লিখে পাঠিয়েছেন, কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি তার নাম প্রকাশ না করি এবং তার স্থানের নামও যেন প্রকাশ না করি। তার বদলে আমি যেন ঘটনা চরিত্রে অন্য কারোর নাম, মানে আমার পছন্দের নাম যেন আমি ব্যবহার করি। আমি ঠিক নিজের পছন্দের নাম দিয়ে ঘটনা শুরু করছি। লিখে পাঠাচ্ছে যে, দিদি, এর আগে আমি অনেকগুলি এপিসোড তোমার শুনেছি। বলতে পারো আমি তোমার এই চ্যানেলের একজন পুরনো শ্রোতা। ধন্যবাদ তোমাকে আমার চ্যানেলের প্রায় সবকটি ঘটনা শোনার জন্য। লিখছে, দিদি, এই ঘটনাটি অন্য কারোর জীবনে ঘটেনি, ঘটনাটি আমার জীবনে ঘটেছে, তাই আমি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। আমি তখন ক্লাস 8 থেকে 9-এ উঠেছি। ক্লাস 9-এ তুমি বুঝতেই পারছো, এই 6-7 ঠিক, মানে যাকে বলে 7, 8, 9, 10, এই যে টাইমটা একটা বয়ঃসন্ধিকাল। তখন যত না নিজের ভালো মন্দটা আমরা বুঝতে পারি, তার থেকে একটা আলাদাই নদীর স্রোতের মতন জীবন চলে, একটা আলাদা আনন্দ। কোনো যেমন ধরনের, মানে কি বলবো তোমাকে, বন্ধুবান্ধবের মধ্যে মেলামেশা, নতুন কোচিং যাওয়া, সব কিছুই যেন একটু আলাদা আলাদা। হঠাৎ করে যেন বড় হয়ে ওঠা, এটি যেমন একটা ছেলেদের মধ্যেও থাকে, মেয়েদের মধ্যেও থাকে। এই সময় একটা বড় পরিবর্তন আসে, নতুন নতুন জিনিসপত্র সব কিছু ভালো লাগতে শুরু করে। কোচিংয়ে গেলে ছেলে বন্ধুদের সাথে কথা বলা, জীবনটা একটু আলাদা করে চলে। এটা সবার মধ্যেই আসে, আমার মধ্যেও তাই হয়েছিল। সেই সময় আমি একটু আলাদা ধরনের জগতে চলে যাই। আসছি ঘটনাতে, কোন জগতে যাই। সরস্বতী পুজোর দিন আলাপ হলো একটা দিদির সাথে। এই দিদি আর আমি ছোটোবেলা থেকেই একই ড্রয়িং স্কুলে ড্রয়িং শিখতাম। মাঝখানে করোনার সময় আমি ড্রয়িং ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই দিদি তারও আগে ড্রয়িং ছেড়ে দেয়। যখন আমরা একসাথে প্রথম প্রথম ড্রয়িং করতাম তখন ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে এতগুলো বছর বাদ দিদির সাথে আবার দেখা, সেই ড্রয়িং স্কুলেই সরস্বতী পুজোর দিন। আমি একটা শাড়ি পরেছি, আর এই দিদি গ্র্যাজুয়েশন করছে। দিদি, আমি তাকে দিদি বলে ডাকি, ছোটোবেলা থেকেই তাকে আমি দিদি বলে দেখে এসেছি। কিন্তু এখনকার মতন একটা নতুন যে ট্রেন্ড এসছে, বা আগেও হয়তো ছিল কিন্তু এখন চোখে পড়া জিনিসটা, অনেক মেয়েরাই নিজের মেয়ের সত্তাকে মেনে নিতে চায় না। আবার অনেক পুরুষও আছে এরকম, যে নিজের দেহটা হয়তো পুরুষ, মনের দিক থেকে সে নিজের পুরুষত্বকে মানে পুরোপুরি মেনে নিতে পারে না। সেরকমই এই দিদিটা হয়তো তাই। দিদির চুলটা হচ্ছে পুরোপুরি কাটা। আগে দিদিকে যখন দেখতাম, যখন ড্রয়িং শিখতো, তখন দিদি কিন্তু মেয়েদের জামা কাপড়ই পরতো। সেটা আলাদা বিষয় যে মেয়ে হয়েছে বলে মেয়েদের জামা কাপড় পরতে হবে, জিন্স পরতে পারবে না, সেটা কিছু নয়। কিন্তু দিদির চুলগুলো
একদম ছেলেদের মতন কাট, সব সময় প্যান্ট শার্ট পরে থাকে। কথায় কথায় আমরা দিদি বলি ঠিক, দিদি চলা হাঁটা কথা বলা ওঠা বসা সব যেন কেমন একটা ছেলে ছেলে ভাব। ন্যাচারালি দিদি যখন আমাদের আঁকার ক্লাসে আঁকা শেখাতো তখন ভীষণ রাগী, রেগে রেগে থাকতো। তার নাম তো একটা জায়গায় জ্বালামুখী রাখা হয়ে গেছিল, একটুতেই ভীষণ রাগ করে। সেই দিদি সরস্বতী পুজোর দিন কেমন যেন একটু আলাদা হয়ে গেছে। আমি শাড়ি পরে এসেছিলাম, আর ওই দিদি যেমন পাজামা পাঞ্জাবি পরে সেরকম পরে এসেছিল। তারপরে দিদির সাথে কথা হলো, দিদি খুব ভালো, খুব বন্ধুর মতন করে মেশা। দিদির সাথে এতটাই ভালো করে মেশা, সেদিনকে ফটো তোলা, আমার বাড়িতে আসা, বাড়ি থেকে আমার স্কুলে যাওয়া, স্কুল থেকে আমার কোচিংয়ে যাওয়া, প্রায় সর্বক্ষণই দিদির সাথে কাটাই। জানি না আমার মধ্যে কিসের পরিবর্তন হলো সেদিন থেকে। দিদির মধ্যেও সেই পরিবর্তনটা ছিল, আমি লক্ষ্য করতাম। দিদি আমার সাথে সেই বোনের আচরণে নয়, এবং আমার মধ্যেও একটা আলাদা পরিবর্তন এলো। আমি থাকতে না পেরে দিদিকে প্রায়শই ফোন করতাম, কথা বলতাম। এমনকি আমাদের ড্রয়িং ম্যামের বাড়িতেও আমি বারবার ছুটে যেতাম। তার কারণ হচ্ছে দিদি প্রাইভেট টিউশন পড়তো দিদির কাছেই, মানে ড্রয়িং ম্যামের কাছে। তো আমি জানতাম দিদি কখন বাড়িতে থাকে, কখন পড়তে যাবে। কথা না বলে আমি সেই সময় আমার ড্রয়িং ম্যামকে ফোন করতাম। শুধু একটাই ছিল টার্গেট, যদি আমি তার কথাটা শুনতে পাই, তার গলা শুনতে পাই, তার কথা শুনতে পাই। জানি না আমার মধ্যে কেন কীরকম ধরনের হঠাৎ পরিবর্তন এলো। আমার মধ্যেও যেন এমন একটা পরিবর্তন, আমি নিজের মেয়েলি সত্তাকেও অস্বীকার করতে শুরু করলাম হুবহু দিদির মতন। শুরু হয়ে গেল আমারও জামা কাপড়ের পরিবর্তন। জানি না কেন হলো, কিন্তু এই পরিবর্তনের সাথে সাথে আমার মায়েরও আমার ওপর নজর পড়তে শুরু করলো। নজর রাখা শুরু করলো আমার ম্যাম, যার কাছে আমি পড়তে যেতাম। শুধু তাই নয়, চোখের সামনেই ড্রয়িং ম্যাম, তার কাছে আমরা দুজনেই যেতাম। সবার একত্রিত নজর আমার ওপর পড়ল। প্রথমে ড্রয়িং ম্যাম আমাকে খুব শান্তভাবে বোঝায় আমার অভ্যাসগুলো কেমন পরিবর্তন হচ্ছে, এটা ভালো না। এমনও ধমকি দেয় যে আমাকে আমার মায়ের কাছে নিয়ে গিয়ে বলবে, কিন্তু ড্রয়িং ম্যাম সেই জিনিসটা করেনি। একদিন পরিবর্তনটা আমার পড়ানোর ম্যামও বলল। তিনি আমাকে শুধু বলল না, যেটা ড্রয়িং ম্যাম ওয়ার্নিং দিয়েছিল সেটা আমার মায়ের কাছে গিয়ে বলল। আমার মাও স্বীকার করলো, আমিও দেখেছি ওর মধ্যে এত এত পরিবর্তন, এটা উচিত নয়, আমারও ভালো লাগছে না। আমাকে সকলেই বারণ করে, তো আমি লুকিয়ে লুকিয়ে দিদির সাথে কথা বলা শুরু করলাম। লুকিয়ে লুকিয়ে ফোন, লুকিয়ে লুকিয়ে সব কিছু। কিন্তু একদিন ধরাও পড়ে গেলাম। সেদিনকে কোনো কথা নয়, মায়ের কাছে উঠোনে সকলের সামনে চটি দিয়ে মার। মা আমাকে বিভিন্ন শাস্তি দিত, আমার মা আমাকে কোনোদিন ঝট করে মারতো না। জানি না কেন মায়ের রাগ সেদিনকে এতটাই বেড়ে গেছিল। মা আমাকে পড়াশুনো না করলে, পড়াশুনো না পারলে, স্কুল থেকে যদি কোনো দিন কোনো রিপোর্ট আসে, মা আমাকে খেতে দিত না। কিন্তু পর মুহূর্তে খেতে দিয়ে কথা দিতে হতো আমি যেন এই ভুলগুলো আর না করি। কিন্তু আমি সমস্ত শাস্তির বেপরোয়া হয়ে গেছিলাম। কি একটা যেন আমাকে আকর্ষণ করতো। আমি জোর করেই দিদির কাছে চলে যেতাম। যত আমাকে সকলে বারণ করে, আমার মন তত দিদির কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। কারণ রাত্রির 2টো পর্যন্ত দিদি জেগে থাকে। সবাই ঘুমিয়ে পড়লে মায়ের ফোন নিয়ে লুকিয়ে লুকিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করতাম, ভয়েস মেসেজ পাঠানোর চেষ্টা করতাম।
ভালো লাগতো না দিদির সাথে কথা না বলে। এটা না আলাদা ধরনের দিদি আকর্ষণ, তোমাকে দিদি বোঝাতে পারবো না এ কিসের আকর্ষণ। সমস্ত আকর্ষণই সেদিন ভেঙে যায়। মা যেদিনকে পা থেকে চটি খুলে উঠোনে মারে, আপাদ মস্তক মারে আমাকে। জানি না এইভাবে মারার পর আমার ড্রয়িং ম্যাম এবং পড়ানোর ম্যাম সবাই ঘটনাটা জানতে পারে এবং মাকে বোঝায় এইভাবে মারাটা উচিত নয়, এটা মনের ওপর প্রভাব পড়ে, এটা ওটা, ওকে সাইকোলজিক্যাল কোনো ডাক্তার দেখাও, এটা কেন এরকম হচ্ছে, হয়তো সে সলভ করতে পারে। এক একজন এক একটা সাজেশান দেয় মাকে, সেই সাজেশান মা শোনে। কিন্তু ডাক্তারখানাতেও আমাকে নিয়ে যাওয়া হয় বলে লাস্ট ঠিক করা হয় যে কোনো মনোবিজ্ঞানীর সাথে কথা বলা হবে। হঠাৎ করেই আমার মামিমা এসে মাকে বলে, একটা কথা বলি, তোর মেয়ে না হাওয়া লাগেনি তো? বা মনে কর ওই মেয়েটাই তোর মেয়েকে কিছু বশ করেছে খাইয়ে, বা কিছু করে রেখেছে। ওর সাথে তো খুব সবাই মেশে না, এতে তোর মেয়েই কথা বলে, তোর মেয়ে যায়, এমন কিছু করেনি তো? যাকে দিদি আমি এক কথায় বলতে পারি কানে যেমন মন্ত্রণা দেয় সেরকম। মাকে এই কথা বলার সাথে সাথেই মা ঠিক করলো কোনো ওঝাবাড়ি যেতে হবে, জানতে হবে কি হয়েছে। এমন সময় আমাদের পাশে থাকা একটা মাজার আছে, মানে মুসলিম জায়গা, সেখানে আমার ফটো এবং ওই দিদির ফটো নিয়ে যাওয়া হয়। সেই মুসলিম পীরকে দেখানো হয়, বাবাকে দেখিয়ে বলা হয় যে কি আছে, কেন আমার মেয়ে এরকম করছে। বলল, আমার ওপরে তো বললো আমি মেয়েকে তোর তাবিজ কবজ সব কিছু করে দেবো, কিন্তু এই যে মেয়ে আছে, এই মেয়ে বড় খতরনাক মেয়ে আছে বলে উঠল। বলল মানে? বললো এই মেয়ের হয়তো কোনো দোষ নেই, মেয়েটি হয়তো জানেও না, এই মেয়েটির ওপর সম্পূর্ণভাবে একটি জিনের আঁচড় আছে। জিনটি এই মেয়েটিকে কবজায় রেখেছে, আর এই মেয়েটিকে এমন করে কবজায় রেখেছে, এই মেয়েটির দ্বারা আশপাশে থাকা অন্যান্য মেয়েদেরকেও আকর্ষণ করছে যাতে এই মেয়েটির সাথে থাকে। আর এই মেয়েটির সাথে থাকা মানে ধীরে ধীরে ওই জিনের কবজায় চলে যাওয়া। যেদিনকে এই মেয়েটিকে আর ভালো লাগবে না, হয়তো তার পরে টার্গেট তোর মেয়ে। তোর মেয়েকে এখনও পুরোপুরি নিজের করে নিতে পারেনি, এই মেয়েটাকে কিন্তু সম্পূর্ণ কবজায় করে নিয়েছে। একে এখনই কিছু করতে তবু হয়তো মেয়েটি বেরিয়ে আসবে, কিন্তু এই মেয়েটির থেকে তোর মেয়েকে দূরে রাখ। এই মেয়েটির ওপরে পুরোপুরি জিন আছর করে রেখেছে। শুনে আমার মা ওইখানেই ঘামতে শুরু করে এবং ভীষণভাবে ভয় পেয়ে যায়। প্রায় বাবার কাছে কাঁদো কাঁদো হয়ে বলে, আমার মেয়েকে যেভাবে হোক ওখান থেকে ফিরিয়ে আনুন বাবা, আমার মেয়ে একটিই মাত্র মেয়ে, ও ছাড়া যে আমার কেউ নেই। নানা রিকোয়েস্ট করার পর বাবা আশ্বস্ত করে যে তোর মেয়ের এখনও কোনো কিছু হয়নি, তোর মেয়েকে তো মন ফুসলাচ্ছে, তোর মেয়ে থাকতে পারে না, বিশেষ করে রাতের দিকে ওকে ফোন না করলে থাকতে পারে না, গিয়ে একবার জিজ্ঞাসা করিস তোর মেয়েকে। কিন্তু তোর মেয়েকে যেভাবে হোক আটকে রাখতে হবে, নালে কিন্তু এই মেয়ের মতনই তোর মেয়ে হয়ে যাবে। ওই জিনের আকর্ষণ এমন, হয়তো মেয়েটি কোনো বশীকরণ করেনি, মেয়েটি কিছু খাওয়ায়নি, কিন্তু মেয়েটির সাথে যেটা আছে সে আকর্ষণে ডেকে নিচ্ছে ওকে। জানি না দিদি কথাটা কত সত্যি, কতটা কত মিথ্যা সেটা জানি না, কিন্তু দিদি শুনেছি ভূত প্রেত পিশাচ বলো যাই বলো, চটিকে সবাই ভয় পায়। সেদিনকে চটির বাড়ি খেয়ে আমার কিন্তু ওই দিদি বাতিকটা অনেকটা চলে গেছিল। তারপর মা কবচ নিয়ে আসে, জল পড়া নিয়ে আসে, কী সব পোড়ানোর জন্য ঘরে ধোঁয়া নিয়ে আসে, ধোঁয়া দেওয়া হতো ঘরে। আমি যখন থাকতাম সকাল বিকেল সন্ধ্যা 3 বার করে দেওয়া হতো।
দেওয়ার পর আমি দিদিকে ভুলতে শুরু করি। কিন্তু জানো দিদি, ওই ড্রয়িং ম্যামের কাছে পরে স্বীকার করেছিলাম আমার 7-8 দিন খুব কষ্ট হতো। দিদিকে ছেড়ে সত্যিই থাকতে পারতাম না। মনে হতো একবার ফোন করি, একবার, শুধু একবার ফোন করলে হৃদয়টা শান্ত হয়ে যাবে। একবার যদি দিদির বাড়িতে যেতে পারতাম। জানো দিদি, কত রাত ঘুম হতো না। মনে হতো রাত্রিবেলায় ছুটে একবার দিদির বাড়ির সামনে চলে যাই, ফোন করে বলি